প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পারছো যে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের আজকে মূলত মডেল টেস্ট 5 অনুষ্ঠিত হয়েছে। এই মডেল টেস্টের সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে আজকে যে মডেল টেস্টটি হয়েছে এটা মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত প্যাটার্ন অনুসারে নিয়েছি। তো এখানে আমাদের পূর্ণমান ছিল মূলত 72, 48 নাম্বার লিখিত এবং 24 নাম্বার এমসিকিউ। এমসিকিউ আমরা অনলাইনে নিয়েছি এবং লিখিত আমরা তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, তোমরা খাতায় লিখে উত্তর দিয়েছো এবং তোমাদের খাতা দেখে ইতিমধ্যে তোমাদেরকে খাতা ফেরত দিয়েছি, তোমাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছি। এখন হচ্ছে আজকে যে প্রশ্নগুলো করেছিলাম ওইগুলো সম্পর্কে আলোচনা করব এখানে। তো দেখো বাংলায়, যে বাংলা থেকে মূলত 4টি প্রশ্ন করেছি। এখানে তোমরা দেখো প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ। আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ। তো এখানে যে প্রশ্নটি আমি করেছিলাম, অনেকেই কিন্তু তোমাদেরকে আমি আগেও 4টা ক্লাসে বারবার বলেছিলাম যে তোমরা যে তোমাদের যে লাইনটা দিবে বা যে অধিকাংশ দিবে ওইটা যাতে তোমরা প্রথমেই উৎস লিখতে হবে, যে তোমরা এটা কোথা থেকে এনেছো, এই লাইনটা কোন গল্প থেকে এসেছে, কোন কবিতা থেকে আসছে, এটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলতে হবে। এবং কে লিখেছেন, কার লেখা, সাহিত্যিকের নাম লিখতে হবে। তোমরা যদি ওই প্রথমে যদি এটা না লিখো তাহলে তোমাদেরকে কিন্তু নাম্বার দিবেই না। দেখো আজকে যারা নাম্বার পাওনি এইটা থেকে, কারণ হচ্ছে তারা এই যে প্রথমেই তোমরা এই যে এই লাইনটার উৎস লিখোনি, যার কারণে তোমাদেরকে 4-এর জায়গায় 4 পাওয়ার কথা কিন্তু 1 দিয়েছি, অনেকে নাম্বার দেয়নি। তোমরা মাথায় রাখবে প্রথমে কিন্তু উত্তরের এই যে প্রথমে কি লিখেছি দেখো, অধিকাংশটি কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ হতে চয়ন করা হয়েছে। তারপর আমি লিখেছি মূল বাক্য, যে আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, আত্মমুক্তির পথ। নজরুল সত্য প্রকাশে নির্ভীক, অসংকোচ। তো এখানে মূলত মানে প্রথমে আমরা কি লিখবো, অধিকাংশ লিখবো, এবং দ্বিতীয় যে অপশনটা লিখবো 1-2 লাইন, সেগুলো হচ্ছে মূলত মূল ভাবটা লিখবো। তারপর মানে একটা তোমরা মনে রাখবে যে কোনো যদি অধিকাংশ দেই বলে ব্যাখ্যা করো বা সপ্রসঙ্গ ব্যাখ্যা করো, তাহলে মনে রাখবে এই ব্যাখ্যাগুলোর পার্ট থাকবে 4টা। কয়টা পার্ট থাকবে? 4টা পার্ট থাকবে। এই 4টা পার্ট কি কি? প্রথম থাকবে হচ্ছে উৎস, 2 নম্বর থাকবে হচ্ছে প্রসঙ্গ, মানে কোন প্রসঙ্গে কথা বলেছিলেন, কথাটা বলেছিলেন এই প্রসঙ্গে। তৃতীয়ত হচ্ছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। শেষের দিকে তোমরা কি বলবে? শেষের দিকে বলবে হচ্ছে যে এটা আহ এটা সারাংশ বলে দিবি, শেষ লাইনটা চেষ্টা করবে সারাংশ লেখার জন্য। কেমন? আর শেষের লাইনটা তোমরা অনেকেই লিখতে পারবে না হয়তো সময়ের কারণে, কিন্তু প্রথম 3টা লাইন যেত 3টা স্টেপ যেতে সুন্দরভাবে হয়। তারপর হচ্ছে 2 নংটা অনেকেই পেজ লাগিয়েছো এখানে। প্রশ্ন করেছি হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ রয়েছে, উদাহরণ সহ আলোচনা করো। প্রথমেই তোমাদেরকে উত্তর করতে হবে কি, যে একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, বা 3টি গুণ থাকে রয়েছে। এগুলো কি? দেখো, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তোমরা এখানে আসক্তিকে কি করেছো, অনেকেই আসক্তি করে ফেলেছো। ঠিক আছে, এখানে এটা কিন্তু আসক্তি, তয় সংযুক্ত ত। ঠিক আছে, আর তোমরা করেছো কি, কয়ে সংযুক্ত ত দিয়েছো। আসক্তি কিন্তু হবে না, আসক্তি হবে, এটা মাথায় রাখবে। তোমরা অনেকে সুন্দর করে এটা লিখেছো, যারা লিখেছো তারা পর্যাপ্ত নাম্বার পেয়েছো। সারমর্ম দেখো, এই সারমর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সারমর্ম, পরীক্ষায় আসার মতো। এখন যে সারমর্ম দিয়েছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো একটা সারমর্ম, খুবই গুরুত্বপূর্ণ একটা সারমর্ম। দেখো এখানে কি বলেছি, যে হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কহিল সে সরে আসি, কহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য ভাইয়া আমার দিগন্তের পথে। লেখাগুলো অনেক ভুল লাগতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার সাউন্ডে কি কোনো সমস্যা আছে? আমার সাউন্ডে কি কোনো সমস্যা আছে? একজন বলো তো। না ভাই, সাউন্ডের সমস্যা নেই, বাট লেখা ভাই না বোঝা ভাইয়া। যাচ্ছে না। আচ্ছা, লেখাগুলো কি এখন বোঝা যাচ্ছে? দেখো তো। জি ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, যাদের এখানে বোঝা যাচ্ছে না তারা অবশ্যই ধরে রাখবে যে তোমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা আছে।
তবে কোনো টেনশনের কিছু নেই, আমাদের ক্লাসটা রেকর্ড করা আছে, তোমরা পরবর্তী দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এটা যে উত্তর, দেখো সারমর্ম, তোমরা প্রত্যেকে মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, কোনো জিজ্ঞাসা থাকলে পরে বলবে, কেমন? সারমর্ম হচ্ছে, বসন্ত প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। মানে বসন্ত আসলে মানুষের মনে একটি আনন্দ জেগে ওঠে, নতুন পাতা, নতুন পরিবেশ, নতুন বাতাস মানুষের মধ্যে একটা নতুন সুর সৃষ্টি করে। কিন্তু কারো মনে যদি অন্য কোনো প্রভাব থাকে, শূন্যতা থাকে, তাহলে কিন্তু ওই বসন্ত, ওই আনন্দ আর সে অনুভব করতে পারে না। সেটাই কিন্তু মূলত, সেটাই মূলত এই যে এই কবিতাংশটিতে বলা হয়েছে। এটা কি মূলত জানো কি, এটা কোন কবিতা বলো তো? তাহারই পরিমণি কবিতার একটি অংশ। তাহারই পরিমণি যে কবিতাটা, কে লিখেছেন? তাহারই পরিমণি, একজন বলো তো কবি দেখি। সুফিয়া কামাল। সুফিয়া কামাল। আচ্ছা, গুড। সুফিয়া কামাল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি, তাই না? তোমরা কিন্তু জি। এই সারমর্মটা ভালো করে পড়বে, যারা ভুল করেছো, যারা পেরেছো অনেক সুন্দর করেছো, পেরেছো। আর আমার কাছে সন্দেহ লাগে, তোমরা কি কোনোভাবে গুগল অথবা কোনো গাইডের সহযোগিতা নাও পরীক্ষার সময়? কেউ কি এরকম আছো যে জি পরীক্ষার না সময় ভাইয়া। গাইডের সহযোগিতা নাও, বইয়ের সহযোগিতা নাও? না না হলে ভাইয়া, এরকম। তোমরা কিন্তু পরীক্ষায়, এই পরীক্ষায় কেউ এরকম করবে না যে গাইড থেকে, বই থেকে দেখার চেষ্টা করবে না। এটা কিন্তু তোমাদের পরীক্ষা, মাথায় রাখবে। এখানে যদি তোমরা, এখানে যদি এরকম করো, পরীক্ষা কিন্তু খুব নিশ্চয়ই খারাপ হয়ে যাবে। তো চেষ্টা করবে নিজে নিজে পরীক্ষা দেওয়ার জন্য, নিজের উপর বিশ্বাস রাখবে। যা পারো, এখানে এখানে তো ফেল করলে কোনো সমস্যা নেই। তোমার যেখানে ভুল হবে আমি তোমাকে ধরিয়ে দিব। খাতা দেখছি, খাতায় যে যে যেখানে ভুল করছো, যেমন এই যে আমি এখানে তোমাদেরকে উত্তর লিখে দিয়েছি 4 নং, এখানে এখানে 4 নং লিখে দিয়েছি। আর তোমরা কি করেছো, এখানে 4 নং লিখেছো। উত্তরে সবসময় 4 নং লিখবে, এখানে নং গুলো এখানে লিখবে, ঠিক আছে? এইভাবে তোমরা লিখে দিবে, এইভাবে তোমরা উত্তর করবে। তোমরা কি করো, সাইডে উত্তর করো, তাহলে হবে। সাইডে তো আমরা উত্তর, উত্তরমালা দিয়েছি, সমাধান দিচ্ছি, এই জন্য লিখেছি। উত্তর করার সময় সবসময় মাঝে দিবে। অনেকেই এরকম করেছো, আর ভুল করবে না। আর অনুবাদটা তোমরা দেখো, অনুবাদটা এখানে কি বলেছে, যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ গ্লোরিয়াস ট্রেডিশন, মানে বাংলা ভাষার একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে। ইন দিস কান্ট্রি, মানে এই দেশে, স্টুডেন্টস অ্যান্ড পিপল লেট ডাউন দেয়ার লিভস টু কিপ দ্য অনার অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। এই দেশের ছাত্ররা এবং জনগণ আমাদের ভাষার মান রক্ষার জন্য, দেখো এখানে কিন্তু তোমরা মানে যদি, যদি এরকম আসার সম্ভাবনা কম। মানে অনুবাদটা, তারপরে আমি একটা অনুবাদ তোমাদেরকে দিয়েছি একটা বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে ইংলিশ যেভাবে লিখে আছে, মানে বাংলা থেকে যদি, ইংলিশ থেকে যদি বাংলা করতে বলে অনুবাদ, যেভাবে লেখা আছে হুবহু কিন্তু ওই শব্দটা দিলে হবে না। তোমরা চেষ্টা করবে যে শব্দটা পরিবর্তন করে, যাতে ওই বাক্যে একটা গাম্ভীর্য আসে। হুবহু যে শব্দ দিবে ওই শব্দ না দিয়ে অন্য একটা সমার্থক শব্দ দিয়ে শব্দটা, বাক্যটা যদি একটু অর্থবোধক, একটু গভীরে যাওয়া যায়, তাহলে এটা অনেক সুন্দর হয়। সুতরাং তোমরা চেষ্টা করবে এইগুলো যাতে সরাসরি না লিখে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে। আর তোমরা যারা ট্রান্সলেশন একবারই পারো না, তারা অবশ্যই একটু মাথায় রাখবে যে ট্রান্সলেশন পারতে হলে কিন্তু তোমাকে প্রথমেই ভয়েস জানতে হবে, সেন্টেন্সটা কোন টেন্স, কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে নাকি প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে তোমার অবশ্যই জানতে হবে। সেন্টেন্সটা যে ভয়েসে থাকবে ওই ভয়েসে তোমাদেরকে উত্তর করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ইংলিশে। ইংলিশটা দেখো, যে এক্সপ্লেন করার জন্য বলেছি, ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যানিমল। এখানে এক্সপ্লেনেশন তোমরা কিন্তু, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে প্রথমেই তোমাদেরকে যে উৎস লিখতে হবে, কে বলেছে বা কোথায় থেকে এনেছিলাম, এই লাইনটা তোমরা অনেকেই লিখোনি ভাই। এরকম ভুল করো না। জগন্নাথের স্যার ম্যামরা কিন্তু এইগুলো জিনিস খুব বেশি দেখে, ঠিক আছে? আমাদেরও, আমরা যে পরীক্ষা দিতাম যখন প্রথম বর্ষে ছিলাম, তখন আমাদেরও এরকম এমন হতো যে আমরা যদি কোনো উদ্ধৃতাংশের ব্যাখ্যা দিতাম, ঠিক আছে, তখন যদি আমরা উৎস না লিখতাম আমাদেরকে নাম্বার দিত না। স্বাভাবিক। তো যে নিয়ম তোমাকে ফলো করতেই হবে, নিয়ম ফলো না করলে তোমাকে নাম্বার দিবে না, এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাই। সেন্টেন্স মেকিং তোমরা দেখো,
যে ইমানসিপেশন, স্বাধীনতা অথবা মুক্তি এর অর্থ। তারপর হচ্ছে ইমাজিনেশন, কল্পনা, ভিকটিমস ক্ষতিগ্রস্ত, ম্যান্ডেটরি অর্থ বাধ্যতামূলক। তো এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ, তোমরা যারা পারো না ভালো করে শিখে নিবা। আর সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে একটা মাথায় তোমরা রাখবা যে তোমরা যে এই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছো, ওই ওয়ার্ডটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, এবং ওই পার্ট অফ স্পিচ একটা সেন্টেন্সে ওই জায়গায় বসার যোগ্য কিনা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তোমরা কি করেছো, এই যে ইমাজিনেশন, ইমাজিনেশন মানে কল্পনা, ইমাজিনেশন কল্পনা, এটা একটা নাউন। তোমরা কি করেছো, ইমাজিনেশন শব্দটাকে তোমরা ভার্ব মানে করে ফেলেছো, ভার্ব যেখানে বসে এটা ওইখানে বসে ফেলেছো, তাহলে তো হবে না। যেখানে নাউন বসে ওইখানে এটাকে বসাতে হবে। ম্যান্ডেটরি যে শব্দটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ভাইয়া, হ্যাঁ বলো। আপনি ওয়ার্ড দিয়েছেন যে ভিকটিমস, আর সেন্টেন্স মেকিং এ ইউজ করেছেন ভিকটিম। এই চেঞ্জ কি করা যাবে? তোমাকে দেখতে হবে যে এটা পার্ট অফ স্পিচ পরিবর্তন হয়েছে কিনা। পার্ট অফ স্পিচ পরিবর্তন করা যাবে না, সিঙ্গুলার প্লুরাল এটা কোনো বিষয় না। বুঝতে পেরেছো? এটা নাম্বারের নিয়ে তোমাদের কোনো টেনশন মানে এই সমস্যা নেই। তোমরা শুধু দেখবে যে এটা পার্ট অফ স্পিচ পরিবর্তন হয়েছে কিনা, যে পার্ট অফ স্পিচ আছে ওইটাতে তোমরা করে ফেলবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে দেখো 7 নং, এটা তোমরা অনেকে ভালো লিখেছো, যে এটিকেটি অ্যান্ড ম্যানার সম্পর্কে বলেছিলাম। ইম্পর্টেন্স অফ এটিকেটি অ্যান্ড ম্যানার সম্পর্কে লেখার জন্য তোমরা ভালোই লিখেছো, খারাপ না। তো তোমরা প্রত্যেকে চেষ্টা করবে যে যেটা, যে প্যারাগ্রাফে আমরা বলি লেখার জন্য, সেটার ধারণাটা প্রথম লেখার জন্য, যেটাকে আমরা মানে নিয়ম অনুযায়ী টপিক সেন্টেন্স বলি, তো সেটা প্রথমে লেখার চেষ্টা করবে। তোমরা যদি ধারণাটা শেষের দিকে লিখো, তাহলে কিন্তু প্যারাগ্রাফ লেখার নিয়মটা তোমরা ফলো করছো না। প্যারাগ্রাফ লেখার নিয়ম হচ্ছে প্রথমেই টপিক সেন্টেন্স বা প্রথম ধারণামূলক একটা বাক্য লিখতে হবে, সেন্টেন্স লিখতে হবে, যেটা ওই টপিকের উপর ধারণা দেই। তারপর তোমরা সম্প্রসারিত করতে করতে একটু বাড়াও। আর অনেকেই আছো প্যারাগ্রাফ লিখতে লিখতে এই সময় শেষ করে ফেলো, তা কিন্তু হবে না। প্যারাগ্রাফে 4 নাম্বার, ঠিক আছে? সুতরাং অনেক বেশি লিখলে তুমি নাম্বার পাবে তা না, আবার না লিখলে কিন্তু হবে না। অ্যাটলিস্ট 7-8 লাইন তো লিখতে হবে, চেষ্টা করবে। তারপর 8 নং হচ্ছে সিনোনিম। তোমরা অনেকেই ভালো লিখেছো, ভালো পড়েছো। তোমরা চেষ্টা করবে সিনোনিম গুলো ইংলিশ ফার্স্ট পেপার থেকে পড়ার জন্য। ইংলিশ ফার্স্ট পেপার থেকে অ্যান্টোনিম সিনোনিম আসার সম্ভাবনা আছে, যদি আসে। তোমাদেরকে যে টপিকগুলো আমি দিয়েছিলাম, যে 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 টপিকগুলো পরীক্ষায় আসতে পারে, ওইগুলোর মধ্যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একটা টপিক। তো এখান থেকে কিন্তু আসতে পারে, গত বছর মানে বিগত সালে কিন্তু জগন্নাথে সিনোনিম থেকে প্রশ্ন এসেছিল। সুতরাং তোমরা কোথা থেকে শিখবে? মেইন বই থেকে। মেইন বই যে শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাসের অংশ থেকে শিখে নিবে। মানে যেগুলো ইংলিশ ফার্স্ট পেপার আছে, এগুলো শর্ট সিলেবাস বাড়ি থেকে আসে না। আসলে যদিও মানে প্যারাগ্রাফে এসে থাকে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, শব্দগুলো, এগুলো শর্ট সিলেবাস বাড়ি থেকে আসে না। ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞানে। দেখো, সাধারণ জ্ঞান হচ্ছে রেমিটেন্স কি, অর্থনীতিতে এর প্রভাব কেমন। তোমরা রেমিটেন্সকে পেস লাগিয়ে ফেলছো, রেমিটেন্সের ধারণাকে তোমরা পেস লাগিয়ে ফেলছো। যে রেমিটেন্স মানে কি, রেমিটেন্স মানে হচ্ছে কোনো একটি দেশের মানে কোনো ব্যক্তি বা কোনো নাগরিক যদি অন্য একটি দেশে গিয়ে বসবাস করে, মানে ওইখানে কাজ করে ওই উপার্জিত অর্থ নিজ দেশে প্রেরণ করে, তাহলে সেটাই রেমিটেন্স। ঠিক আছে? তো তোমরা অনেকে এর ধারণাটা পেস লাগিয়ে ফেলছো। ধারণাটা পেস লাগাবে না, প্রথমে এই ধারণাটা আগে লিখতে হবে, তারপর অন্যটা লিখতে মানে এর সম্প্রসারিত ভাবটা লিখবে। প্রথমে যাতে ধারণাটা থাকে। আর তারপর হচ্ছে 1966 সালে 6 দফা কি কি। তোমরা প্রথমে দেখো, আমি বলে দেই, তোমাদেরকে যে নাম্বারিং করি বা যে আজকে পরীক্ষা নাম্বার দিয়েছি, তোমরা কি করেছো, 1 থেকে 6 পর্যন্ত লিখেছো। ধারণা বলেছি কি 6টি দফা কি কি, ঠিক আছে? 6টি দফা কি কি তোমরা 1 থেকে 6 পর্যন্ত লিখেছো। তোমরা কি তার মানে কি তোমার 4 পেয়ে যাবে না? তোমার কি প্রথমেই 6 দফার ধারণাটাকে দিতে হবে, ধারণা দিয়ে তারপর ওই 6টি দফা লিখতে হবে। তাহলে তুমি পূর্ণ নাম্বার পাবে। তুমি যদি, তোমাকে বললো যে 1966 সালে 6টি দফা কি কি, উত্তর কি, তুমি যদি ধারণা না লিখে প্রথমেই ওই 6টি দফায় লিখে ফেলো, তাহলে তুমি 3 পাবে, সুন্দরভাবে লিখতে পারলে। অনেকে আবার বানান ভুল করো, ওই যে রাজস্ব বানানে অনেকে ভুল করেছো, একজনে দেখলাম রাজস্ব বানানটা ভুল করেছে। বানানে কিন্তু ভুল করা যাবে না, বানানগুলো সঠিকভাবে লিখতে হবে। এবং তোমাদেরকে যদি বলে যে দফা কয়টি ও কি কি বা অন্যান্য বিষয় কি কি, তাহলে প্রথমে তোমরা ধারণাটাকে লেখার চেষ্টা করবে।
ধারণা লেখার পর তারপরে কি কি আছে বৈশিষ্ট্যগুলো এগুলো লিখে দিবে। কেমন? তারপর হচ্ছে দেখো, বঙ্গভঙ্গ বলতে কি বোঝায়। বঙ্গভঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। বঙ্গভঙ্গ সম্পর্কে পরীক্ষায় আসতে পারে, কারণ হচ্ছে 1947 সালের আগের যে ইতিহাসগুলো আছে বাংলাদেশের, এগুলোর মধ্যে বিশেষ করে মানে ব্রিটিশ শাসনের মধ্যে, ব্রিটিশ শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। এটা নিয়ে বঙ্গভঙ্গের প্রভাব কিন্তু আমরা যেটা অনুভব করতে পারি, প্রভাব কিন্তু এখনো আমাদের এই দেশে আছে। বঙ্গভঙ্গ কিন্তু দুইবার হয়েছিল, তোমরা সকলে জানো। একবার হয়েছিল 1905 সালে, আবার বঙ্গভঙ্গ হয়েছিল কখন? 1947 সালে। যেটা মানুষই বলে না, 1947 সালে দেশভাগকে মানুষকে আবার ওই বঙ্গভঙ্গ নামেই ডাকে। কারণ হচ্ছে তখনও কিন্তু দেশভাগ হয়েছিল, ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ভাগ হয়েছিল তখন কিন্তু দেশভাগ হয়েছিল। তো বাংলাদেশে প্রথম বঙ্গভঙ্গ মানে এই এলাকার এই অঞ্চলে বঙ্গভঙ্গ দুইবার হয়েছিল, 1905 সালে একবার, 1947 সালে একবার। আচ্ছা যাই হোক, মন্ট্রিল প্রোটোকল কি? মন্ট্রিল প্রোটোকল হচ্ছে মূলত একটি আহ কি বলতে পারি আমরা, 16ই সেপ্টেম্বর 1987 পৃথিবীর বায়ুমণ্ডলে, হ্যাঁ, স্ট্রেটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তরকে রক্ষার জন্য। স্ট্রেটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্তর। বায়ুমণ্ডলের স্তর কয়টি? কে বলতে পারবে? বায়ুমণ্ডলের স্তর কয়টি? ভূগোল কে পড়েছো? ভূগোল তোমাদের মধ্যে কেউ ভূগোল পড়েছো? জি ভাই, আমি পড়েছি 5টি। কি কি বলো তো? আহ, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, আর হচ্ছে এক্সোস্ফিয়ার। একটা মনে নেই ভাই। এক্সোস্ফিয়ার কে বলবে? হ্যাঁ, একটা আমি মনে নেই ভাইয়া। শোনো, এটা যদি বাংলাতে আমরা বলি যে ট্রোপোমণ্ডল, স্ট্রেটোমণ্ডল, মেসোমণ্ডল, এক্সোমণ্ডল, তাপমণ্ডল। ঠিক আছে? এই পাঁচটা হচ্ছে মানে আকাশের পাঁচটি আহ মণ্ডল। ওই এখানে হচ্ছে স্ট্রেটোমণ্ডল দিয়ে মূলত হচ্ছে আহ জেট বিমানগুলো চলাচল করে, বুঝতে পেরেছো? এই স্ট্রেটোমণ্ডল দিয়ে। তো ওইখানে যদি ওজোন স্তর যদি না থাকতো ওইখানে, স্ট্রেটোমণ্ডলের একবারে শেষ প্রান্তে, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে যে সূর্যের অতিবেগুনি রশ্মি এগুলো এসে কিন্তু আমাদের প্রাণীকুলের বিরাট ক্ষতি করে ফেলতো। তো এটা যাতে ওজোন স্তর রক্ষার জন্য একটা পরিবেশ আহ কর্মসূচি এবং বিজ্ঞানীদের সময়োপযোগী তৎপরতায় কানাডায় মন্ট্রিল শহরে ওজোন স্তর ক্ষয়কারী বস্তু সামগ্রী ফেজ আউট করার জন্য, মানে এগুলো যাতে ক্ষয়কারী যে বস্তুগুলো আছে এগুলো যাতে হ্রাস করা যায়, ওই সময় একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তি হচ্ছে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত, যে বলা হয় মন্ট্রিলে ওইটি স্বাক্ষরিত হয়েছিল। দেখো 1 জানুয়ারি, এটা কিন্তু 1 জানুয়ারি না, একজন কি বলেছিল আন্দোলনে, কি জানি বলেছিল, 1 জানুয়ারি। 1 জানুয়ারি কিন্তু, 1 জানুয়ারি 1989 তা কার্যকর হয়। তারপর হচ্ছে বাংলাদেশ 2রা আগস্ট, বাংলাদেশ 2রা আগস্ট 1990 মন্ট্রিল প্রোটোকল অধিগত বা সমর্থন করি। আচ্ছা, দূষরা যে শব্দটা আছে, তোমরা বাংলা ব্যাকরণ সম্পর্কে দেখি। প্রথম দেখো, পহেলা, দূষরা, তেসরা, চৌঠা, এই চারটা কোন ভাষা থেকে থেকে এসেছে? কে বলতে পারবে? যে তারিবাচক শব্দগুলোর প্রথম যে পহেলা, দূষরা, তেসরা, চৌঠা, এই চারটা শব্দ কোন ভাষা থেকে এসেছে? কেউ বলতে পারবে? আচ্ছা, কেউ বলতে পারবে না, না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। পহেলা, দূসরা, তেসরা এবং চৌঠা যে চারটা শব্দ আছে, এইগুলো হচ্ছে মূলত হিন্দি ভাষা থেকে এসেছে বাংলা ভাষায়। হিন্দিতে কি এইগুলোই আমরা ব্যবহার করে থাকি। তারপর দেখো যে অঙ্কে অনেকেই পেস লাগিয়েছে। অঙ্কটা কিন্তু অনেক সোজা একটা অঙ্ক ছিল, কিন্তু অনেকেই পেস লাগিয়েছে। দেখো, এখানে আমি প্রশ্ন করেছিলাম যে বাবা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 43 বছর, অর্থাৎ বাবা এবং মেয়ের বয়স হচ্ছে একসাথে 43 বছর। 4 বছর আগে বাবার বয়সে বাবার বয়স মেয়ের বয়সের 6 গুণ ছিল। 4 বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের 6 গুণ ছিল। তাহলে বাবা ও মেয়ের বর্তমান বয়স কত? এখানে সমাধান করেছি, তোমরা দেখো যে আমরা মনে করি, ধরে নেই যে বাবার বয়স ক বছর, বাবার বয়সটা হচ্ছে ক বছর। অনেকে এক্স ধরতে পারে, কোনো সমস্যা নাই, অনেকে এক্স ধরে, অনেকে ক ধরে, আমি ক ধরলাম। তারপরে সুতরাং মেয়ের বয়স কত হবে? ওই যে 43 থেকে ক বিয়োগ করলে তো আমরা মেয়ের বয়স পেয়ে যাই, কারণ হচ্ছে দুইজনের একসাথে 43। তাহলে এখানে যদি আমরা মেয়ের বয়স বিয়োগ করে যাই তাহলে তো আমরা
সরি, বাবার বয়স বিয়োগ করলে, কারণ বাবার বয়স হচ্ছে ক, তাহলে আমরা মেয়ের বয়স পেয়ে যাই। তাহলে প্রশ্নের মধ্যে কি থাকে যে বাবার বয়স থেকে 8 বছর আমরা যদি বিয়োগ করি, সরি এখানে 8 বছর না, এখানে 4 বছর হবে। যদি আমরা 4 বছর বিয়োগ করি তাহলে দেখো, আবার ওই পাশে আমরা 6 × 43 মাইনাস ক মাইনাস 4 বা 4 আমরা বলতে পারি। তো লিখি আমরা এই যে সমীকরণ তৈরি করলাম, ওই সমীকরণ থেকে আমরা কিসের মান বের করব, ক এর মান বের করব। তো ক এর মান বের করতে গেলে আমরা এদিকে কোনো পরিবর্তন করতে হচ্ছে না, ক-4। তারপর হচ্ছে এখানে 6 এর সম্পর্ক হচ্ছে এটার সাথে 6 আমরা একসাথে না করে ভিতর থেকে আবার পরিবর্তন করে ফেলি, এখানে প্লাসের 43 আছে আর এখানে মাইনাসের 4 আছে। তো 43 থেকে 4 বিয়োগ মাইনাস করলে আমরা থাকি কত, 39 মাইনাস ক। তো এখানে আবার এই যে ওই পাশে বাম পাশের অংশ ঠিক আছে, আমরা পরিবর্তন করিনি। ওই পাশে আমরা 6 দ্বারা গুণ করলাম উভয়কেই। তো 6 দ্বারা যদি 39 গুণ করি আমরা 234 হয় এবং 234 হয়। তারপর হচ্ছে আবার ক কে 6 দ্বারা গুণ করলে মাইনাসের 6 ক হয়। আবার দেখো, এখন আমরা কি করেছি দেখো, এখানে ক ক ক গুলো একসাথে করে ফেলেছি, এখানে প্লাসের একটা ক, এখানে মাইনাসের 6টা ক। তো 6টা ক কে আমরা এখানে যেহেতু মাইনাসের ওই পাশে আসলে প্লাসের হয়ে যাবে, ওইটাকে ওই পাশে নিয়ে আসলাম, তাহলে ক প্লাস 6 ক হয়ে গেল। আর এখানে 234 ঠিক আছে, এই পাশে মাইনাসের 4 ওই পাশে প্লাসের 4 হয়ে গেল। আমরা যেহেতু কর মান দরকার, ওই পাশে তো আর কো রাখলে হবে না, ওই পাশে আমাদের কো রাখলে হবে হবে না, এই জন্য আমরা ওই পাশে নিয়ে আস। তাহলে কত হলো, একটা ক আর 6টা ক, কত হলো 7টা ক, ইকুয়াল টু কত দেখো, 234 + 4 বা 4। তাহলে 7টা ক ইকুয়াল টু কত, 7 ক ইকুয়াল টু 238। যদি আমরা 238কে আমরা কর মান বের করতে চাই তাহলে নিশ্চয়ই 7 দ্বারা এটাকে ভাগ করতে হবে। যদি 7 দ্বারা 238কে ভাগ করে তাহলে আমাদের মান কর মান আসে 34, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 34 বছর। পিতার বয়স হচ্ছে 34 বছর। তাহলে আমরা পিতার বয়স যদি পেয়ে যাই তাহলে 43 থেকে আমরা 34 বিয়োগ করলে তো আমরা উম মেয়ের বয়স পেয়ে যাব। তাহলে এই যে 43 থেকে 34 অর্থাৎ পিতার বয়স বিয়োগ করলাম, তাহলে কি আমরা মেয়ের বয়স পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে বাবার বয়স 34 এবং মেয়ের বয়স 9 বছর ছিল। এটাই হচ্ছে আজকের সর্বশেষ প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, যে সমস্যাগুলো আজকে বললাম যে কি কি সমস্যা তোমরা তোমাদের হয়েছে, এগুলো বললাম। আর মুখ্য যে সমস্যাটা সেটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই নংগুলো 1 নং 2 নং 3 নং এইগুলো কিন্তু তোমরা এই যে মধ্যে লেখার চেষ্টা করবে, ঠিক আছে, যাতে টিচাররা খুঁজে না বের করতে হয় যে এটা কই, তো কই নং কই মানে কোন জায়গায় আছে, ঠিক আছে, যাতে দেখলেই বোঝা যায় যে এটা এত নং। যদি আমরা টিচাররা গিয়ে এটাকে খুঁজে বের করো তাহলে তোমাকে নাম্বার দিবে, নাম্বার দিবে না। সুতরাং এই যে নং গুলো এখানে লিখে রাখবে, মধ্যে লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার ইনবক্সে মেসেজ দিবে, বলবে, ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এই এক্সামের এমসিকিউ কোশ্চেন গুলো কোথায় পাবো, অ্যান্সার গুলো? অ্যান্সার গুলো আমি এখনই এই যে লিখিত এবং এমসিকিউ দুইটা একসাথে উত্তরগুলো দিয়ে দিব আমি তোমাদেরকে, কেমন? ও আচ্ছা। জি এখন ভাই। তোমাদেরকে এমসিকিউ এবং লিখিত উত্তরগুলো গ্রুপে দিয়ে দিব, আর তোমরা দেখে নিবে। আর আমাদের পরীক্ষা পরবর্তী মডেল টেস্ট পরীক্ষা কিন্তু হবে সম্ভবত 8 তারিখে। 8 তারিখ অর্থাৎ আহ শনিবারে আমাদের পরবর্তী পরীক্ষা হবে। এর ভিতর কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষা আছে, আগামীকালও এমসিকিউ পরীক্ষা আছে, আবার 8 তারিখেও এমসিকিউ পরীক্ষা হয়তো আছে। তো 8 তারিখে এমসিকিউ পরীক্ষাটা হয়তো একটু পিছিয়ে দিব। আমরা কিন্তু দেখো তোমাদেরকে বলেছিলাম শুধু লিখিত পরীক্ষা নিব। আমি কিন্তু তোমাদের স্বার্থে তোমরা বলেছো, আমাকে আবদার করেছিলে যে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষার পাশাপাশি যাতে এমসিকিউ পরীক্ষাগুলো নেই, এই জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি আমি এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমরা যারা দেখোনি আহ, দেখো আমাদের গ্রুপে কিন্তু পরীক্ষার পরীক্ষার যে রুটিন দিয়েছি দেখো পিন করা আছে, এটাতে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এক্সাম গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম, এখানে তোমরা মেসেজ করতে পারবে না, এখানে দেখো আমরা রুটিন দিয়েছি। এখানে দেখো পরবর্তী যে পরীক্ষা সেটা হচ্ছে 8 তারিখে, লিখিত প্লাস এমসিকিউ 6, ঠিক আছে। আর এমসিকিউ পরীক্ষা যেটা এটা হচ্ছে আমরা আলোচনা গ্রুপে রেখেছি। দেখো আলোচনা গ্রুপে এখানে রুটিন দিয়েছি, রুটিনটা তোমরা দেখে নাও। যে পরবর্তী এমসিকিউ পরীক্ষা হচ্ছে 7 তারিখে, অর্থাৎ
আগামীকাল কয় তারিখ? 6 তারিখ হয়তো। আগামীকাল 6 তারিখ, 6 তারিখ তোমাদের কোনো পরীক্ষা নেই। 7 তারিখ তোমাদের পরীক্ষা। 7 তারিখ হচ্ছে কি কি? বাংলার উপর বাংলা বিরোচন অংশ। বিরোচন অংশ কোনগুলো? যেটা মুখস্থ অংশ। আহ বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ প্রবচন। হ্যাঁ। তারপর হচ্ছে আহ আমরা বলতে পারি কি পারিভাষিক শব্দ, ওইগুলো হচ্ছে বাংলা বিরোচন অংশ। আর ব্যাকরণ কিন্তু না। তারপর হচ্ছে ইংলিশের হচ্ছে ফিগার্স অফ স্পিচ তোমরা পড়বে। সাধারণ জ্ঞানের জন্য তোমরা সবগুলো ক্যাপসুল পড়বে। জুবাইর জিকের যে ক্যাপসুলগুলো আছে সবগুলো রিভিশন দিবে, 1 2 3 4। ওইগুলোর উপরে আমরা 7 তারিখ একটা এমসিকিউ মডেল টেস্ট নিব 50 নম্বরে। আর পূর্বের সকল পরীক্ষার লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা ওইগুলো দেখে নিবে ইনশাল্লাহ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবে। আর আজকের ক্লাসে তোমাদের কি কোনো জিজ্ঞাসা আছে? আমাদের ক্লাসের হয়তো আর 2 4 মিনিট আছে। বলো, তোমাদের কি আরো কোনো জিজ্ঞাসা আছে আজকের ক্লাসে? আচ্ছা ভাইয়া, ভাইয়া, একজন একজন করে বল। ওই ভাইয়া ওই সিনোনিম অ্যান্টোনিমের উপরে কি করা যায়, মানে আমার তো এইখানে বেশ প্রবলেম। সিনোনিম এটা অ্যান্টোনিমের ফার্স্ট জন্য পেপার দিয়ে কি? হ্যাঁ, ফার্স্ট জি। পেপার থেকে সবগুলো আসবে। আর পাশাপাশি তোমার কাছে যদি মাস্টার বইটা থাকে, না মাস্টার বই আছে? ভাইয়া মাস্টার তো নাই আমার কাছে, ওই ইয়েটা আছে, আরে কি ওই জয়কলির। তো জয়কলি যদি থাকে তাহলে জয়কলির যে প্র্যাকটিস অংশ আছে না, প্র্যাকটিস অংশগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাই। আচ্ছা ভাইয়া ঠিক ভাইয়া, আছে। হ্যাঁ বলো। এই অ্যান্টনি গুলো আছে ওগুলো কি পড়বো? ওইগুলো পড়লে হবে? অ্যান্টোনিম সিনোনিম যেগুলো আছে মেইন বইয়ে ওইগুলো পড়বে, পাশাপাশি মাস্টার বই অথবা জয়কলি অথবা অনেকের কাছে আছে নিট বই আছে। যে বই আছে তোমরা মানে বিগত সালের প্রশ্নগুলো এক্সারসাইজ করে যাবে। ওইগুলো থেকে আসার সম্ভাবনা খুবই কম। তবে মাস্টার বইটা যেটা যাদের কাছে আছে তারা একটু ভালো করে পড়ে নিও, তাহলে হয়ে যাবে। আর অবশ্যই সিনোনিম এবং এন্টোনিম আসলে এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম। লিখিত আসলে আহ ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে, সেকেন্ড পেপার থেকে আসার সম্ভাবনা খুবই কম। বুঝতে পেরেছো? বা আচ্ছা গ্রামার ভাইয়া বই ঠিক থেকে আছে। আসার সম্ভাবনা খুবই কম। বিগত জি। বছর যা আসছে সবগুলো কিন্তু ফার্স্ট পেপার বই থেকে আসছে। আরো কোনো জিজ্ঞাসা আছে কারো? তোমাদের আরো না কোনো? ভাইয়া আমি ক্লিয়ার। আচ্ছা, আরো কারো কোনো জিজ্ঞাসা আছে? বলো, জিজ্ঞাসা আছে কারো? কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আহ ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানে রেখে দেই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়েছো শুধু মানে ভর্তি হয়ে বসে থাকার জন্য না। উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা দেওয়া। তোমরা অবশ্যই নিয়মিত পরীক্ষা দিবে এবং যে সমস্যাগুলো যেগুলো ধরিয়ে দিব ওইগুলো সমাধান করার চেষ্টা করবে। যেগুলো যেখানে যেখানে সমস্যা হবে বুঝতে না পারলে কিন্তু অবশ্যই আমার ইনবক্সে মেসেজ করবে। অনেকে কিন্তু আমার ইনবক্সে মেসেজ করো, যারা ইনবক্সে মেসেজ করো তাদেরকে আমি সমাধান দিয়ে দিই। আর প্রত্যেকেই চেষ্টা করবে আমাকে ইনবক্সে মেসেজ দেওয়ার। তোমাদের সমস্যাগুলো আমি ইনশাল্লাহ সমাধান করব আর সমাধান করে দিব। যত শত চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। কেমন? তো আজকের ক্লাসটি এখানে। ভাইয়া একটু মোটিভেট করেন, একটু মোটিভেট করেন, ডিমোটিভেট হয়ে যেতেছি। আচ্ছা, এখন তোমরা তো ভেঙে পড়লে হবে না। সামনে মাত্র আর কয়েকটা দিন পরীক্ষার সময় আছে, সপ্তাহান্তিক পরীক্ষা আছে, এই সময়টা কাজে লাগাও। আর তোমরা এখন বর্তমান যে সময়টা, এখন সময়টা হচ্ছে তোমরা সকলে অ্যাডমিশন টাইমে সকলে কিন্তু এই সময়ে সকলেই ভেঙে পড়ে, মানে ঢাবির পরে যদি কোনো ঢাবির পরে সকলে ভেঙে পড়ে। যারা এই সময় উঠে আসতে পারে, এই সময়টা যে উঠে আসতে পারে, ভুলগুলো শুধরে উঠতে পারে, সেই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের চান্স পায়। আর যারা ওইগুলো মানে অতীত নিয়েই অনুশোচনা করে আমি কি করলাম, হাই হাই হাই, তারা আবার হাই হাই থাকে, আর চান্স হয় না। সুতরাং তুমি যদি মানে কোনো ভুলের কারণে বা যে কোনো কারণে তোমার একটা পরীক্ষা খারাপ হয়, সেটা নিয়ে অনুশোচনা করে পরবর্তী ধাপে যাও। তোমার কি কি ভুল হয়েছে, কোন কোন জায়গায় সমস্যা, কোন কোন টপিকের সমস্যা, ওইগুলো সমাধান করার চেষ্টা করো। আর তোমরা তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি বাংলা ইংলিশ গ্রামারে কোনো সমস্যা থাকে, ইংলিশ গ্রামারে কোনো সমস্যা থাকে, তোমরা কোন কোন টপিকগুলো একটু বেশি পড়বে বলে দেই। মানে কমনের জন্য না, পরীক্ষায় কমনের জন্য না, মানে তোমরা যাতে পরীক্ষার হলে উত্তর করতে পারো ওই জন্য।
বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে সেন্টেন্স কারেকশন আছে না, সেন্টেন্স কারেকশন যে আছে টপিকটা, ওই টপিকটা পড়বে, কারণ হচ্ছে সেন্টেন্স কারেকশন টপিক। তারপর হচ্ছে পিন পয়েন্ট এরর, এই টপিকগুলো। তো এখানে কিন্তু মানে ইংলিশ গ্রামারের সকল রুলস এখানে অ্যাপ্লাই করা আছে। সুতরাং ওইগুলো তোমরা যদি পারো, যে যত বেশি সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্ট এরর পারে সে সকল পরীক্ষায় ভালো করে। এটা মাথায় রাখবে, তার মানে গ্রামারে কোনো সমস্যা থাকে না, টপিক ধরতে সমস্যা হয় না। তোমাদের কোনো সমস্যা থাকলে, ধরো যে অনেকে গ্রামার কিছুই বুঝো না, তোমরা একটু চেষ্টা করবা, তাহলে দেখবা তোমরা টপিকে ধরতে পারবা ইজিলি। বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটি এখানে রাখি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমাদেরকে রেকর্ডেড ক্লাসের লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। কেমন? ভালো থাকো, সুস্থ জি, থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।